লন্ডন একটি শহর যেখানে অন্ধকার শুধু রাতেই নামে না, কখনো কখনো মানুষ দিনের আলোয় দাঁড়িয়েই অদৃশ্য হয়ে যায়। একজন সম্ভ্রান্ত ভদ্রলোক, একটি বিকৃত মুখ, আর একটি জানলার আড়াল থেকে সাহায্যের অসহায় ডাক। যদি কোনো মানুষ নিজের মুখ বদলে ফেলে, নিজের জীবন লুকিয়ে ফেলে, তাহলে সে কি সত্যি নিখোঁজ, নাকি সে আমাদের চোখের সামনেই ছিল, শুধু আমরা চিনতে পারিনি? এই রহস্যের উত্তর খুঁজতে হলে আমাদের যেতে হবে আমার বন্ধু লন্ডনের বিখ্যাত গোয়েন্দা মিস্টার শার্লক হোমসের কাছে। নমস্কার, আপনারা শুনছেন এখন স্টোরি টাইম। আমি রাজ চট্টোপাধ্যায়। আজ আছি ওয়াটসনের চরিত্রে। হ্যাঁ, আবার আমরা ডুব দিতে চলেছি এক নতুন রহস্যের গভীরে। আজকে নিবেদন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমসের বিখ্যাত গল্প দ্য ম্যান উইথ দ্য টুইস্টেড লিপ অবলম্বনে বাঁকা ঠোঁটের আড়ালে। অনুবাদ ও অডিও রূপান্তর জয়দীপ গঙ্গোপাধ্যায়। তাহলে কথা না বাড়িয়ে গল্পটা শুনেই নিন। 1889 সালের জুন মাস। লন্ডনের আকাশ তখন কয়েকদিন ধরেই ভারী। সেদিন রাতেও বৃষ্টি থামার কোনো লক্ষণ ছিল না। আমি আর আমার স্ত্রী মেরি বসার ঘরে বসেছিলাম। সে বই পড়ছিল, আর আমি আগুনের দিকে তাকিয়ে দিনের ক্লান্তি ঝাড়বার চেষ্টা করছিলাম। কি গো, শুয়ে পড়ো। তুমি কিন্তু আজ সারাদিনে একবারও বিশ্রাম নাওনি। ডার্লিং, ডাক্তারের ভাগ্যে বিশ্রাম কই বলো? তবু ভাবছিলাম আজ অন্তত সময় মতো শুয়ে পড়ব। উফ, এই বৃষ্টিতে আবার কে এলো? আমি তখনও জানতাম না এই বেলের শব্দ আমাদের রাতের ঘুম কেড়ে নেবে, আর আমাকে এমন এক রহস্যের মুখোমুখি দাঁড় করাবে যার সমাধান ছাড়া শার্লক হোমস নিজেও শান্ত থাকতে পারবে না। মেরি, মেরি। কে তুমি? এত রাতে এখানে কি দরকার? ভেজা কালো পোশাকে এক নারী দরজার কাছে দাঁড়িয়েছিলেন, মুখ ঢেকে রাখা, কাঁধ কাঁপছে। তিনি ঘরে ঢুকেই মেরিকে জড়িয়ে ধরলেন, ঠিক যেন শেষ আশ্রয় খুঁজে পেয়েছেন। আমি আর পারছি না মেরি, ঈশা দুদিন ধরে বাড়ি ফেরেনি। তুমি বসো কেট, ধীরে ধীরে বলো পুরোটা। আমি জানি সে কোথায় গেছে, সেই অভিশপ্ত জায়গায়, বার অফ গোল্ড। ওখানে গেলে মানুষ আর মানুষ থাকে না। ঈশা হুইটনি একসময় মেধাবী সম্ভ্রান্ত পরিবারের সন্তান, কিন্তু আফিম তাকে ধীরে ধীরে গ্রাস করেছিল। আমি বহুবার চেষ্টা করেছি তাকে এই নেশা থেকে ফেরাতে, ব্যর্থ হয়েছি প্রতিবার। আপনি ভয় পাবেন না মিসেস হুইটনি, আমি নিজে গিয়ে ওকে নিয়ে আসব। আপনি একাই যাবেন? এই রাতের অন্ধকারে ওখানে আপনাকে যেতে দেওয়া যায় না। আপনি বাড়ি যান, আমি দেখছি। বার অফ গোল্ড নামটা যতটা উজ্জ্বল, জায়গাটা ঠিক ততটাই অন্ধকার। লন্ডন ব্রিজের পূর্ব দিকে জেটির ধারে নিচে নামার সিঁড়িগুলো যেন গিলে খেতে চাইছিল আমাকে। আফিম নেবেন স্যার? না, আমি একজন লোককে খুঁজছি। ও ঠিক আছে স্যার, আসুন। ঘোলাটে আলোয় মানুষগুলোকে মানুষের চেয়ে ছায়া বেশি লাগছিল। কেউ মেঝেতে শুয়ে,
কেউ দেওয়ালে ঠেস দিয়ে বসে, চোখগুলো খালি, যেন মৃত। ঈশা, আরে ওয়াটসন, তুমি এখানে কি করছো? ওঠো এখনই, তুমি এখানে আর এক মুহূর্ত থাকবে না। এখন সময় কি বলো তো? সময় হয়েছে বাড়ি ফেরার, আমার সাথে চলো। ওয়াটসন, এগিয়ে এসো। ফিরে তাকিও না, এভাবে এগিয়ে এসো। সে কণ্ঠ আমি চিনতে ভুল করিনি। আমার বন্ধু, লন্ডনের বিখ্যাত গোয়েন্দা মিস্টার শার্লক হোমসের। কিন্তু কোথায় সে? এভাবে এগিয়ে এসো। চমকে উঠলেও এক পা এগিয়ে গিয়ে ঘুরে দাঁড়ালাম। দেখি সেই রোগা শুকনো পিঠ বাঁকা বুড়োটা ঘোলাটে চোখে তাকিয়ে আছে আগুনের দিকে। দু হাঁটুর মাঝে আফিংয়ের নল, যেন খসে পড়েছে শিথিল হাত থেকে। আড়াল করে দাঁড়াতেই চক্ষের নিমেষে ঘটল রূপান্তরটা। দেখলাম বুড়ো আর নেই। সে জায়গায় সিধে হয়ে বসে আমার দিকে তাকিয়ে হাসছে প্রিয় বন্ধু শার্লক হোমস। চোখের ঘোলাটে ভাব, কপালের বলিরেখা, সারা দেহের বার্ধক্য নিমেষে তিরোহিত হয়েছে। ঘাবড়ে গেলে নাকি বন্ধু? আরে শান্ত, আগে তোমার রুগীটাকে বাড়ি পাঠাও দেখি। হোমস, তুমি এখানে? ও, গাড়ি দাঁড় করিয়ে এসেছি যে। এই শহরে যা কিছু অদ্ভুত, তার মাঝেই আমাকে পাওয়া যায়, বুঝলে? এখন ওকে ওই গাড়িটাতেই বাড়ি পাঠিয়ে দাও। আর তোমার গাড়োয়ানকে বলো তোমার গিন্নিকেও যেন খবরটা দিয়ে দেয়। আজকে রাতটা তুমি আমার সঙ্গেই কাটাবে। শার্লক হোমসের কথার অন্যথা কখনো করতে পারিনি, এতই প্রবল ওর ব্যক্তিত্ব। তাছাড়া বন্ধুবরের নতুন অ্যাডভেঞ্চার সম্বন্ধে কৌতূহলও পেয়ে বসলো আমাকে। বাইরে এসে গাড়োয়ানকে বুঝিয়ে বললাম কি করতে হবে, বউকে কি বলতে হবে। তারপর একটু দাঁড়ানোর পরেই দেখলাম নেশার আড্ডা থেকে টলতে টলতে বেরিয়ে আসছে ছদ্মবেশী শার্লক হোমস। পাশাপাশি হেঁটে দুটো রাস্তা পেরিয়ে আসার পর এদিক ওদিক দেখে নিয়ে পিঠের কুঁজ ঝেড়ে ফেলে সিধে হয়ে দাঁড়ালো হোমস এবং অট্ট হেসে বললে, তুমি কোথায় ভাবছো যে আমি কোকেনের সঙ্গে এরপর আফিং ধরলাম? মাই ডিয়ার ওয়াটসন, এটা ছিল আমার একটা অভিনয়। কারণ আজকের শিকার অভিনয় ছাড়া ধরা দেবে না। ওখানে তোমাকে দেখে খুবই অবাক হয়েছি, বুঝলে? আমিও কম হইনি তোমাকে দেখে। আমি তো এসেছি ওই বন্ধুটার সন্ধানে। আর আমি এসেছি এক শত্রুর সন্ধানে। শত্রু? কোন শত্রু? নেভিল সিনক্লেয়ার। সেই নিখোঁজ ভদ্রলোক? হ্যাঁ, আর বিশ্বাস করো, এই নোংরা জায়গাটার সাথেই তার রহস্য জড়িয়ে রয়েছে। এই বাড়িটার পিছনে পলের চেটির কোণে একটা চোরা দরজা দিয়ে রাতের অন্ধকারে কত লাশ যে পাচার হয়ে যায় কেউ তার হিসেব রাখে না। টেমস নদীর ধারে এর চাইতে ভয়ঙ্কর মানুষ খুনের জায়গা আর নেই। নেভিল সিনক্লেয়ারের লাশও হয়তো ওইখান দিয়ে পাচার হয়েছে। যাক সে কথা, আমার গাড়িটা কোথায় গেল? মুখে আঙুল পুড়ে শীষ দিয়ে উঠল হোমস। অন্ধকারে ভেসে এলো আর একটা শীষের আওয়াজ। একটু পরেই ঘড় ঘড় শব্দে একটা এক ঘোড়ার হালকা গাড়ি এসে দাঁড়ালো সামনে। হ্যাঁ ওয়াটসন, আসবে নাকি? নিশ্চয়ই, যদি কাজে লাগি। মাই ডিয়ার ওয়াটসন, বিশ্বাসী সহযোগীর দরকার সব সময়, বিশেষ করে যদি সে জীবনীকার হয়। সিডার্সে আমি যে ঘরে আছি সেখানে দুখানা খাট আছে, কাজেই তোমার অসুবিধা হবে না রাত্রিবেলা থাকার জন্য। সিডার্সে কেন? ওখানেই থাকেন মিস্টার আর মিসেস সেন্ট ক্লেয়ার। তদন্ত করছি ওখান থেকেই। কিন্তু ব্যাপারটা কি? আমি যে এখনো অন্ধকারে। অন্ধকার এখনই কাটবে বন্ধু। নাও, তার আগে উঠে পড়ো দেখি। জন, হ্যাঁ স্যার, বলুন। তোমাকে আমার আর দরকার হবে না।
এই নাও আক্রাম, কাল 11টায় চলে এসো, ঠিক আছে? ওকে স্যার, কাল তাহলে সকাল 11টায় আসছি। গুড নাইট। হোমস নিজেই চাবুক হাঁকিয়ে ঘোড়া ছোটালো একা বেকা অন্ধকার রাস্তা দিয়ে। তন্ময় হয়ে রইল আপন চিন্তায়, একটা কথাও বলল না শহর ছাড়িয়ে না আসা পর্যন্ত। তারপর যেন সম্বিত ফিরে পেল। মনে হলো চিন্তার ফসল ফলছে, মনের ধাঁধা কেটেছে। তামাকের পাইপ ধরিয়ে বললে, আচ্ছা ওয়াটসন, সত্যি তুমি আমার আদর্শ সহযোগী। কি চমৎকার চুপ করেছিলে এতক্ষণ। ক্ষমতা আছে বটে, কিন্তু মুশকিল কি জানো? ভদ্র মহিলাকে কি বলে বোঝাই বলতো, যে যা সর্বনাশ হবার তা হয়েই গেছে। হোমস, তুমি নিশ্চিত এটা খুন? না, আমি শুধু এটা নিশ্চিত যে যেটা দেখা যাচ্ছে সেটা ঠিক নয়। তুমি বরঞ্চ পুরোটা আগে শোনো। 1884 সালের মে মাসে নেভিল সেন্ট ক্লেয়ার নামে এক অবস্থাপন্ন ভদ্রলোক এসে লিতে বাড়ি ঘরদোর কিনে বেশ বড় লোকের মতোই বসবাস শুরু করেন। কিছুদিন পরে ওই তল্লাটেরই একটি মেয়েকে বিয়ে করেন। তাদের দুটি সন্তানও হয়। ভদ্রলোক ব্যবসা সূত্রে রোজ সকালে লন্ডন যান, বিকেল 5টা 14 গাড়িতে ফিরে আসেন। বয়স 37, সৎ চরিত্র, খাঁটি ভদ্রলোক। পাড়ায় সুনাম আছে, ব্যাংকে টাকা আছে। গত সোমবার ভদ্রলোক লন্ডন রওনা হওয়ার সময় বলে গেলেন ছেলের জন্য 1 বাক্স চৌকো কাঠ কিনে আনবেন খেলনা বাড়ি তৈরি করার জন্য। বেরিয়ে যাওয়ার পরেই একটা টেলিগ্রাম এলো, একটা দামি পার্সেল এসেছে, জাহাজ ঘাটা থেকে ছাড়িয়ে আনতে হবে। মিসেস সিনক্লেয়ার নিজেই লন্ডনে গেলেন, পার্সেল ছাড়িয়ে জাহাজ কোম্পানির অফিস থেকে বেরোলেন। তখন ঘড়িতে 4:35। জায়গাটা মোটেই ভালো নয়, জাহাজ ঘাটা তো। এই যে আজকে তোমার সঙ্গে যেখানে দেখা হলো তার ঠিক কাছেই। তা গাড়ির সন্ধানে এদিক ওদিক তাকাতে গিয়ে হঠাৎ তার কানে ভেসে এলো একটা চাপা ভয়ার্থ চিৎকার। চমকে উঠলেন ভদ্র মহিলা। চোখ তুলতেই দেখলেন একটা দোতলা বাড়ির জানলায় দাঁড়িয়ে তার স্বামী হাত নাড়ছেন, কি যেন বলতে চাইছেন। চোখ মুখ ভয়ে উত্তেজনায় ফ্যাকাশে হয়ে গিয়েছে। গায়ে কোট আছে, কিন্তু বা কলার নেই। আফিংয়ের আড্ডাটা এই বাড়ির তলাতেই, যেখানে আজ তুমি গেছিলে। তারপর? তারপর আর কি ওয়াটসন, এইখান থেকেই ধাঁধাটা শুরু। মিসেস সিনক্লেয়ার ভীষণ ঘাবড়ে গেলেন। বুঝতে পারলেন যে তার স্বামী প্রচন্ড বিপদগ্রস্ত। তৎক্ষণাৎ দিশারা হয়ে ছুটলেন বাড়ির ভেতরে, কিন্তু দোতলায় ওঠা হলো না। সিঁড়ির থেকেই বদমাস লস্করটা তার একজন সেঙ্গাতকে দিয়ে বার করে দিল তাকে বাড়ির বাইরে। ছুটতে ছুটতে রাস্তা থেকে পুলিশ ডেকে এনে ফের বাড়িতে ঢুকলেন মিসেস সিনক্লেয়ার। কিন্তু দোতলায় উঠে দেখা গেল সেখানে থাকে একজন পদাকার পঙ্গু ভদ্রলোক। সিনক্লেয়ার বলে কেউ নাকি সেখানে আসেনি। এক বাক্যে বলল সেই লস্কর আর ওই বিভৎস দর্শন পঙ্গু লোকটা। এই সময়ে মিসেস সিনক্লেয়ার হঠাৎ একটা জিনিস আবিষ্কার করলেন। চিৎকার করে দৌড়ে গেলেন টেবিলের দিকে। দেখা গেল সেখানে 1 বাক্স কাঠের চৌকো ব্লক পড়ে রয়েছে। এই খেলনাগুলোকেই বাড়ি ফেরার সময় কিনে আনবেন বলেছিলেন মিস্টার সিনক্লেয়ার। এইবার সন্দেহ হলো পুলিশের। ঘরদোর খুঁজতে গিয়ে দেখা গেল বাড়ির পেছনেই টেমস নদী। একটা জানলা সেই দিকেই, এবং জানলার গড়াদে কাঁচা রক্তের দাগ। শোবার ঘরেও পাওয়া গেল মিস্টার সিনক্লেয়ারের ঘড়ি, টুপি, মোজা, জুতো। কেবল তাকেই পাওয়া গেল না। অথচ জামা কাপড়ে এমন কোনো চিহ্ন নেই যা দেখে বোঝা যায় দারুণ একটা ধস্তাধস্তি হয়ে গেছে। এই লস্করটার পূর্ব ইতিহাস খুব একটা সুবিধার নয়, তার আচরণ সন্দেহজনক। সিঁড়ির মুখে সেই পথ আটকেছিল মিসেস সিনক্লেয়ারের। কিন্তু বিকলাঙ্গ ভাড়াটে হিউগুন সম্বন্ধে
সে বলল সে কোনো খবর রাখে না। মিস্টার সিনক্লেয়ারের জামা কাপড় কিভাবে ওখানে এলো তাও নাকি সে জানে না। কদাকার বিকট পঙ্গু সেই ভাড়াটে লোকটা আসলে পেশাদার ভিখিরি। রাস্তার মোড়ে রোজ বসে টুপি পেতে, চকচকে কালো চোখ, এক মাথা কমলা রঙের চুল, মুখে যেন কথার খই ফুটছে। মুখ জোড়া একটা ভীষণ কাটা দাগ রয়েছে, চামড়া গুটিয়ে যাওয়ার ফলে ওপরের ঠোঁটটা বেঁকে উঠে গেছে ওপর দিকে। পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য বেশ কিছু মোমের দেশলাই নিয়ে বসে থাকে রোজ একই জায়গায়। আমি লক্ষ্য করেছি ওর ওই বীভৎস চেহারার অনুপাতে চটপটে চতুর কথাবার্তা আর কালো চোখের চাহনির জন্যেই অন্য ভিখিরিদের চেয়ে ওর দিকেই লোকের নজর পড়ে বেশি, তাই রোজগারও বেশি। মনে রেখো, এই লোকটাই থাকে আফিং আড্ডার দোতলায়, যেখানে শেষবারের মতো দেখা গেছে মিস্টার সিনক্লেয়ারকে, বুঝলে? কিন্তু বিকৃত যার অঙ্গ, তার দ্বারা এ কাজ কি সম্ভব? সামান্য একটু খুঁড়িয়ে চলে বটে, তাছাড়া স্বাস্থ্য ভালোই। ডাক্তারি মতে কিন্তু যাদের একটা প্রত্যঙ্গ পড়ে যায়, অন্য প্রত্যঙ্গের জোরে তারা তার অভাব পুষিয়েই নেয়। তুমি তো ভালো জানবে। তাহলে হিউ বুনকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল? হ্যাঁ, গ্রেপ্তার যখন করা হলো তার আগেই বদমাস ওই লস্করটার সঙ্গে পঙ্গু লোকটা সলা পরামর্শ করে ফেলেছে। বুনের জামার হাতায় রক্তের দাগ কেন? এই প্রশ্নের উত্তরে সে বলল তার আঙুল কেটে গেছে বলে সেই রক্তই নাকি জানলার গরাদে লেগেছে। মিস্টার সিনক্লেয়ার নামধারী যাকে দেখেছেন বলে চেঁচাচ্ছেন মিসেস সিনক্লেয়ার, সেরকম কেউই নাকি তার ঘরে আসেনি। ভদ্রমহিলার মতিভ্রম অথবা দৃষ্টিভ্রম, দুটোর কোনো একটা ঘটেছে। পুলিশ ইন্সপেক্টর বুদ্ধি করে বাড়িতে থেকে গেলেন জোয়ারের জল নেমে গেলে কাদায় কিছু পাওয়া যায় কিনা দেখবার জন্য। আর পেলেনও একটা কোট মিস্টার সিনক্লেয়ারের। তবে ডেড বডি কিন্তু পাওয়া গেল না। কোটের পকেটে কি ছিল আন্দাজ করতে পারো? না। রাশি রাশি খুচরো পয়সা। কোটটা ভেসে যায়নি ওই কারণেই, ভারী হয়ে গিয়েছিল তো, তাই মড়াটা ভেসে গেছে। কিন্তু কোট সমেত একটা মড়াকে ফেলে দেওয়া হলো জলে। বাদবাকি জামা, জুতো, মোজা পাওয়া গেল ওপরের ঘরে। এটাই বা কি ব্যাপার? ধরো মড়াটাকে আগে জানলা দিয়ে ফেলে দিয়েছে বোন, তারপর ভিক্ষের পয়সা দিয়ে কোটটাকে ভারী করেছে। এমন সময়ে নিচে চেঁচামেচি শুনে তাড়াতাড়ি করে অন্য জামা কাপড় শোয়ার ঘরে লুকিয়ে রেখে কোটটাকে ফেলে দিয়েছে জানলা দিয়ে, যাতে ভারী বলে কাদায় আটকে যায়। তা হতে পারে। বোন এখন হাজতে, কিন্তু কিছুতেই ভেবে পাচ্ছি না মতে মিস্টার সিনক্লেয়ার আফিং এর আড্ডায় গেলেন কেন। বোন লোকটাও শান্ত স্বভাবের ভিখিরি, আজ পর্যন্ত কোনো বেচাল দেখা যায়নি। সব মিলিয়ে এমন রহস্যের গোলকধাঁধার সৃষ্টি হয়েছে যে খেই পাচ্ছি না। আচ্ছা ওয়াটসন, একটা জিনিস আমি কিন্তু বুঝতে পারছি যে সবই হচ্ছে একটা নাটকের প্রপস। এখন প্রশ্নটা হচ্ছে এই নাটকের ডিরেক্টর কি? আমি জানতাম যখন হোমস এভাবে কথা বলে তখন সে প্রায় সমাধানের কাছে পৌঁছে গেছে। কথা বলতে বলতে গাড়ি পৌঁছে গেল সিডার্সে। নুড়ি বিছানো পথ ধরে একটা বড় বাড়ির দিকে এগোলো গাড়ি। দরজা খুলে বেরিয়ে এলেন স্বর্ণকেশী এক ভদ্রমহিলা। দুজন পুরুষ মূর্তিকে গাড়ি থেকে নামতে দেখে অস্ফুট হর্ষধ্বনি করে উঠেছিলেন। তারপরে আমাকে দেখে আর হোমসের কালো মুখ লক্ষ্য করে মুখটা অন্ধকার হয়ে গেল। কি খবর আনলেন? ভালো না খারাপ? দুটোর কোনোটাই নয়। কি খবর মিস্টার হোমস? আপনাকে দুই একটা কথা সোজা জিজ্ঞাসা করব, সোজাই উত্তর দেবেন। ঘোর প্যাচের দরকার নেই।
ধাক্কা সইবার মতন শক্ত ধাত আমার আছে, মূর্ছা যাব না। কি ব্যাপার বলুন তো মিসেস সিনক্লেয়ার? আমার স্বামী আমার স্বামী কি বেঁচে আছেন মিস্টার হোমস? কি বলছেন? হকচকিয়ে গেল শার্লক হোমস। হেলান দিয়ে বসলো ঝুড়ি চেয়ারে। কার্পেটে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে মিসেস সিনক্লেয়ার ফের বললেন, আমাকে আমাকে খুলে বলুন সবটা। খুলেই বলছি ম্যাডাম, আমি জানি না। কি মনে হয় আপনার? ও কি মারা গেছে? সেই রকমই মনে হয়। আমার স্বামী কি খুন হয়েছেন মিস্টার হোমস? অতটা বলবো না, তবে হতেও পারে। কবে মারা গেছে বলে মনে হয়? সোমবার। মিস্টার হোমস, এই চিঠি তাহলে আজকে তার কাছ থেকে পেলাম কি করে বলতে পারেন? ইলেকট্রিক শক খেলে মানুষ যেমন ছিটকে যায়, সেইভাবে তরাক করে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে চেঁচিয়ে উঠল শার্লক হোমস। বলেন কি? এক টুকরো কাগজ নাড়তে নাড়তে হাসি মুখে বললেন, মিসেস সিনক্লেয়ার, হ্যাঁ, এটা আজকেই পেয়েছি। এটা দেখতে পারি? নিশ্চয়ই। এই দেখুন। সাগ্রহে কাগজটা হাত থেকে ছিনিয়ে নিল হোমস। আমিও গিয়ে দাঁড়ালাম পাশে। ডাকঘরের ছাপ, গ্রেভস এন্ডের তারিখ সেই দিনেরই। হাতের লেখা তো দেখছি অতি জঘন্য, যেমন মোটা তেমনি ঢ্যাবড়া। আচ্ছা, এটা নিশ্চয়ই আপনার স্বামীর নয়? না, তা নয়, কিন্তু খামের মধ্যে যেটা এসেছে সেটা আমার স্বামীরই লেখা। ঠিকানা লিখবার সময় একে ওকে জিজ্ঞেস করতে হয়েছে দেখছি। নামটা লেখা হয়েছে বেশ ঘন কালো কালিতে, আপনা থেকেই শুকিয়ে গেছে। বাকি লেখাটা ধূসর রঙের, তার মানে ব্লটিং পেপার ব্যবহার করা হয়েছে। নাম ধাম একটানা লিখে গিয়ে ব্লটিং পেপার চেপে ধরলে নামের জায়গাটা কেবল এত নিকষ কালো হতো না। অর্থাৎ নাম লেখবার পরে ঠিকানা জানবার জন্য সবুর করতে হয়েছে। ব্যাপারটা যদিও সামান্য, কিন্তু সামান্য ব্যাপারের মধ্যেই বেশি গুরুত্ব থাকে। আচ্ছা, এবার চিঠিটা পড়া যাক। আরে আরে আরে, চিঠি ছাড়াও খামের মধ্যে আরো কিছু একটা পাঠানো হয়েছিল দেখছি। কি সেটা? আংটি, আমার স্বামীর। চিঠির লেখা তো আপনার স্বামীরই, তাই না? হ্যাঁ, খুব তাড়াতাড়ি লিখলে ও এইরকম ভাবেই লেখে। ঠিক আছে, চিঠিটা তাহলে পড়া যাক। সুপ্রিয়া, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। বিরাট একটা ভুল হয়েছে, শুধরোতে সময় লাগবে, ধৈর্য ধরো। ইতি নেভিল। পেন্সিল দিয়ে লেখা হয়েছে অক্টেভো সাইজের বইয়ের পুস্তনিতে। কাগজের জলছাপও দেখছি না। ডাকে ফেলেছে আজকে। যে ফেলেছে তার বুড়ো আঙুলটা রীতিমতো নোংরা। বাহ, খামের মুখ যে সেটেছে তার আবার তামাক চিবানোর অভ্যাসও আছে দেখছি। আচ্ছা, লেখাটা তাহলে আপনার স্বামীরই, তাই তো? নিশ্চয়ই। চিঠিটা যখন আজকের ডাকেই ফেলা হয়েছে, তখন অন্ধকারের মধ্যেও একটা আলো দেখা যাচ্ছে। তবে পুরোপুরি বিপদমুক্ত হয়েছেন এ কথা বলা যায় না। যাক, অন্তত বেঁচে তো আছে। সেটা বলা মুশকিল। হাতের লেখা নকল হতে পারে, আঙুল থেকে আংটিও খুলে নেওয়া যেতে পারে। কিন্তু আমি বলবো এই হাতের লেখা ওরই। হয়তো চিঠি লিখেছিলেন আগে, ডাকে ফেলা হয়েছে আজকে। এর মাঝে অনেক কিছুই ঘটতে পারে। আপনি বড় ভয় দেখান মিস্টার হোমস। এত বড় সর্বনাশ হলে আমি টের পেতাম না বলতে চান? জানেন, যাওয়ার দিন পাশের ঘরে হাত কেটে ফেলেছিল, খাবার ঘরে বসে ঠিক টের পেয়েছিলাম। মনে হলো নিশ্চয়ই কিছু একটা হয়েছে। দৌড়ে গিয়ে দেখে ঠিক তাই, সত্যি আঙুল কেটে বসে আছে। আর মারা গেলেই তো বুঝতে পারবই, ঠিক কি না? ঠিক কথা। অনেক সময় দেখা গেছে মেয়েদের মন যুক্তিকেও টেক্কা দেয়।
কিন্তু বেঁচেই যদি আছেন তো চিঠি লিখতে গেলেন কেন? আসতে কি হয়েছে? সেটাই তো, সেখানেই তো ধোঁকা লাগছে মিস্টার হোমস। আচ্ছা, দোতলার সেই বাড়িটায় আপনি ওকে খোলা জানলা দিয়ে রেখেছিলেন, তাই না? হ্যাঁ, জানলা খোলা থাকা সত্ত্বেও আপনাকে নাম ধরে না ডেকে শুধু চেঁচিয়ে উঠলেন কেন? চেঁচানোটা কি ধরনের? বিপদে পড়ে সাহায্য চাওয়ার মতো কি? হাত নাড়াটা খানিকটা সেই ধরনেরই। এমনও তো হতে পারে আপনাকে হঠাৎ দেখে তাজ্জব হয়ে গিয়ে দুহাত শূন্যে উঠিয়েছিলেন। অসম্ভব কিছু তো নয়। হ্যাঁ, কিন্তু তারপরেই হ্যাঁচকা টান মেরে পেছন থেকে কেউ যেন সরিয়ে নিল ওনাকে। নিজেই লাফ মেরে পিছিয়ে গেছেন কিনা সেটা জানছেন কি করে? ঘরে ঢুকেও তো আর কাউকে দেখেননি। না না, বিকট চেহারা সেই লোকটা ছিল, নিচে কবুল করেছে। আচ্ছা, ওই অঞ্চলে বা ওখানকার আফিং এর আড্ডায় আগে কি কখনো গিয়েছেন উনি? না, থ্যাংক ইউ মিসেস সেন্ট ক্লেয়ার। আজকে চলি। আশা করছি খুব তাড়াতাড়ি আপনার স্বামীর ব্যাপারে একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো। হোমস খাওয়ার পর ঢুকলাম শোয়ার ঘরে। খাটের ওপর বালিশ আর কুশন সাজিয়ে তার উপর আয়েশ করে বসলো হোমস। সামনে রাখলো অনেকখানি তামাক। বুঝলাম সারা রাত তামাক খাবে আর ধ্যান করবে কূট সমস্যা নিয়ে। চোখে ঘুম নামার সময়ও দেখলাম হোমস ঊর্ধ্বমুখী দৃষ্টি করে বসে। গল গল করে নীলচে ধোঁয়া উঠছে কড়িকাঠের দিকে। ভোরবেলা চোখ মেলে দেখলাম ঠিক এইভাবেই বসে আছে সে, শুধু যা সামনের তামাক স্তূপ উধাও হয়েছে। কাল রাতের সমস্যা পীড়িত মুখচ্ছবি আর নেই। হঠাৎ হেসে বললে, ওয়াটসন, চলো একটু বেরোনো যাক। চলো। তখন ভোর 4টে। বাড়ির কেউ ওঠেনি। সহিশকে গাড়ি প্রস্তুত করতে বলে এলো হোমস। জামা জুতো পরতে পরতে বললে, ওয়াটসন, ইউরোপের সবচেয়ে হাঁদারাম লোকটা এখন তোমার সামনে দাঁড়িয়ে। সমস্যার সমাধান করে এনেছি বললেই চলে। চাবির সন্ধানও পাওয়া গেছে। চাবি এখন কোথায়? কলতলায়। সেখান থেকে নিয়ে আমার ব্যাগে রেখেছি। দেখি এবার সমস্যার তালা খুলতে পারি কিনা। চলো। গাড়ি ছুটল লন্ডন অভিমুখে। যেতে যেতে হোমস শুধু বললে, কেসটা খুবই বিচিত্র, বুঝলে? প্রথমটায় খুবই ধাঁধায় ফেলেছিল। আচ্ছা ওয়াটসন, একজন ভিখিরি যদি দিনের পর দিন মেকআপ না তোলে তাহলে কি হতে পারে বলো? আমি এই কথার মানে তখনই না বুঝলেও এটা বুঝেছিলাম এই রহস্য আর বেশিক্ষণ বাঁচবে না। খুব তাড়াতাড়ি এর সমাপ্তি সঙ্গীত বেজে উঠবে। থানায় পৌঁছে ইন্সপেক্টর ব্লাড স্ট্রিটের ঘরে ঢুকলো হোমস। ইন্সপেক্টর ব্র্যাডস্টেট, হিউগুন এখনো হাজতেই রয়েছেন তো? হ্যাঁ, খুব শান্ত ধরনের আসামি, কিন্তু এত নোংরা যে কহতব্য নয়। কেন বলুন তো? আরে মশাই, কিছুতেই মুখের তেলকালি ধোয়াতে পারলাম না। কোনো মতে কেবল হাত জোড়া ধোয়ানো গেছে। এখন একবার দেখা যাবে ওনাকে? হ্যাঁ। ব্যাগ হাতে ইন্সপেক্টরের পেছন পেছন চলল হোমস। আমি আছি সঙ্গে। এলো হাজতখানায়। সরু করিডোর, দুপাশে সারি সারি বন্ধ দরজা। একটা দরজার ওপর থেকে তক্তা সরিয়ে ইন্সপেক্টর বললে, ঘুমোচ্ছে এখনো। আমাদের দিকে মুখ ফিরিয়ে ঘুমোচ্ছে ভিখিরি হিউবুন। সে কি মুখ! দুনিয়ার কদরচোদা জড়ো হয়েছে বক্র ওষ্ঠ আর বিরাট ক্ষতচিহ্নটার মধ্যে। চোখ থেকে থুতনি পর্যন্ত কেটে গিয়েছিল। ক্ষতস্থান শুকিয়ে যেতে চামড়া টেনে ধরেছে। ওপরের ঠোঁট উল্টে গেছে। 3টে দাঁত বেরিয়ে পড়েছে। ঘুমিয়ে ঘুমিয়েও যেন দাঁত খিচিয়ে রয়েছে। দারুণ জলজলে এক মাথা লালচে চুল কপাল আর চোখ ঢেকে রেখেছে। গায়ে রঙিন শার্ট আর ছেঁড়া কোট।
নোংরামি দিয়েও কুৎসিত মুখ ঢাকা যায়নি। অদ্ভুত তাই না? সেই জন্যই তো তৈরি হয়ে এসেছি, রূপটাকে ফুটিয়ে তোলা দরকার। এ আবার কি? ব্যাগের ভেতর থেকে এই বিরাট স্পঞ্জটা কেন বার করলেন? এটা আবার কোন কাজে লাগবে? বলছি তার আগে আস্তে আস্তে দরজাটা খুলুন তো দেখি, যেন শব্দ না হন। প্রায় নিঃশব্দে চাবি ঘুরিয়ে দরজা খুলে দিল ইন্সপেক্টর। ঘরের কোণে জলপাত্রে স্পঞ্জ ডুবলো হোমস এবং আচমকা গায়ের জোরে ঘষতে লাগলো ঘুমন্ত বলতে বন্দির পারলেন না তো? মুখখানা। দাঁড়ান, আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। দেখুন তো চিনতে পারেন কিনা, ইনি নিখোঁজ মিস্টার নেভিল সিনক্লেয়ার। দয়া করে থামুন, থামুন। মুহূর্তের মধ্যেই বিকৃত মুখ মিলিয়ে গেল। সামনে দাঁড়িয়ে রইল এক ক্লান্ত লজ্জিত ভদ্রলোক। আপনার অভিনয় শেষ মিস্টার সিনক্লেয়ার। আপনাকে কি নামে ডাকবো, মিস্টার হিউগুন নাকি মিস্টার সিনক্লেয়ার? আরে সর্বনাশ, ইনি তো নেভিল সিনক্লেয়ার। ছবিতে এই চেহারে তো দেখেছি। আমি ভেবেছিলাম কেউ জানবে না, ভিখিরিটা অদৃশ্য, কেউ কোনো প্রশ্ন করে না, কেউ কোনো খোঁজ খবর নেয় না। কিন্তু যা করেছি বেশ করেছি। আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তো বলুন। সেটা তো প্রায় আত্মহত্যার অভিযোগ হয়ে দাঁড়ায়। নিজেই নিজেকে গুম করেছেন। না, তা নয়, অভিযোগটা হচ্ছে স্ত্রীকে ঠকানোর। তাকে তো সব কথা বলা উচিত ছিল। কি করে বলি মিস্টার হোমস, যদি ছেলে মেয়েরা জেনে ফেলে মাথা কাটা যাবে যে। এখন কি আর কিছু চাপা থাকবে? কেলেঙ্কারি যদি এড়াতে চান তো থানায় এজাহার দিয়ে যান। ইন্সপেক্টর মনে করলে আদালত পর্যন্ত ব্যাপারটা গড়াতে দেবেন না, আপনিও ছাড়া পাবেন। বলবো সব বলবো মিস্টার হোমস, কিন্তু এ কথা ছেলে মেয়েদের কানে উঠলে বাড়িতে যে আর মুখ দেখাতে পারবো না। তার চাইতে ফাঁসিতে মরা ভালো। পুরোটা আমাদের বলা ছাড়া আপনার সামনে আর কোনো রাস্তা নেই। বেশ, তাহলে শুনুন কি হয়েছিল ব্যাপারটা। একসময় আমি খুব দেশ বেরিয়েছি, অভিনয় করেছি, সাংবাদিকতাও করেছি, লেখাপড়াও করেছিলাম বেশ ভালোভাবে। একদিন ভিখিরিদের নিয়ে প্রবন্ধ লেখার ফরমাশ হলো আমার ওপর। ভেবে দেখলাম ভিখিরিদের নারী নক্ষত্র জানতে গেলে ভিখিরি সাজাই ভালো। অভিনয়টা করতে জানতাম বলে ভিখিরির ছদ্মবেশটা ধরলাম ভালোই। ভিক্ষেও করলাম সারাদিন। খুচরো পয়সা গুনতে গিয়ে চোখ কপালে উঠল। মাত্র 7 ঘন্টায় 26 সিলিং আর 4 পেনি। যাই হোক, অভিজ্ঞতাটা একদিন হঠাৎ কাজে লেগে গেল। দেনার দায়ে রাতের ঘুম উড়ে যাচ্ছিল জানেন। 25 পাউন্ড দেনা মিটিয়ে দিলাম 10 দিনের ভিক্ষে করা টাকায়। এরপর থেকেই পুরোপুরি ভিক্ষাবৃত্তি করতে শুরু করলাম। প্রথমটা একটু ওই দোটানায় পড়েছিলাম, অন্তর্দ্বন্দ্ব লেগেছিল টাকার লোভ আর আত্মসম্মানে। শেষ পর্যন্ত সহজে টাকা রোজগারের লোভ আর ছাড়তে পারলাম না স্যার। সাংবাদিকতা করেও এত টাকা কখনো কোনোদিন রোজগার করতে পারবো না। রোজ বাড়ি থেকে বেরোতাম ভদ্রলোক সেজে, আফিংয়ের আড্ডার দোতলায় ভিখিরি সাজতাম। বিকেল হলে ওখান থেকেই ফের ভদ্রলোক সেজে বাড়ি ফিরতাম। লস্করটার মুখ বন্ধ রেখেছিলাম পয়সা খাইয়ে। এইভাবেই একদিন বাড়ি কিনলাম, বিয়ে করলাম, বাবা হলাম। আমার রোজগার এখন বছরে 700 পাউন্ড। আর আমার চেহারা আর কথার জন্যই এত রোজগার সম্ভব হয়েছে। গত সোমবার ভিখিরির সাজ পোশাক ছেড়ে ভদ্রলোক সাজছি, এমন সময় জানলা দিয়ে রাস্তায় স্ত্রীকে দেখতে পেলাম। এদিক ওদিক কাকে খুঁজছে দেখে ভড়কে গিয়ে চেঁচিয়ে উঠি। সঙ্গে সঙ্গে জানলা থেকে সরে এসে লস্করকে বলি স্ত্রীকে যেন ওপরে উঠতে না দেয়। নিচে যখন একটা ওই চেঁচামেচি চলছে তখন আমি নূতন করে ভিখিরি সাজছি। এমনই ছদ্মবেশ যে বউ পর্যন্ত ঠকে যাবে আমি জানতাম।
কিন্তু পাঁচে যদি পুলিশের হাঙ্গামা হয়, তাই খুচরো পয়সা দিয়ে কৌটাকে ভারী করে ফেলে দিলাম নদীর জলে। অন্য জামা কাপড়গুলো ফেলবার আগেই এসে হাজির হলো পুলিশ। গ্রেপ্তার হওয়ার আগেই লস্করটাকে একটা চিঠি লিখে দিই স্ত্রীর নামে। সেই সঙ্গে খুলে দিয়েছিলাম হাতের আংটিটা, যাতে উদ্বেগে না থাকে। চিঠি তো পেয়েছেন কালকে। কালকে? সে কি? তাহলে এই 7টা দিন তো ভীষণ উদ্বেগে কেটেছে বেচারির। লস্করের পেছনে পুলিশ ঘুরছিল যে, চিঠিখানা তাই কাউকে দিয়ে কালকে পোস্ট করেছে। যাই হোক, ব্যাপারটা আমি ধামা চাপা দিতে পারি যদি এ কাজ আপনি জন্মের মতন ছেড়ে দেন। হিউবন হওয়া আর চলবে না, বুঝলেন? মিস্টার সিনক্লেয়ার, আপনি শুধু আইন ভাঙেননি, আপনি আপনার স্ত্রীর বিশ্বাস ভেঙেছেন। সেটা কিন্তু মানবিক অপরাধ, বুঝলেন? আমি আর কখনো এরকম করব না মিস্টার হোমস। আমি শপথ করছি, আমি আর এরকম কখনো করব না। তার কণ্ঠে ছিল অনুশোচনা, ভয় আর এক অদ্ভুত মুক্তির অনুভূতি। মিস্টার ব্র্যাডস্ট্রিট, বালিশের পাহাড়ে বসে 1 আউন্স তামাককে ধোঁয়া বানিয়েই এই সমস্যাটা সমাধান করেছি, বুঝলেন? আসলে আমি মানুষকে সেইভাবেই দেখি, যেমনটা তারা হতে চায় না। থ্যাংক ইউ মিস্টার ব্র্যাডস্ট্রিট। আমার কাজ শেষ। ওয়াটসন, চলো এবার ফেরা যাক। এই কাহিনী আমাকে এক কঠিন সত্য শিখিয়েছে। অপরাধ সবসময় রক্তমাখা হয় না, কখনো কখনো তা লুকিয়ে থাকে লজ্জার আড়ালে, লোভের ছায়ায় আর মানুষের দুর্বলতার ভেতর। নেভিল সিনক্লেয়ার হারিয়ে যাননি, তিনি নিজেকেই হারিয়ে ফেলেছিলেন। আর শার্লক হোমস, সে আবার প্রমাণ করল, মানুষ যতই মুখ বদলাক, সত্য একদিন না একদিন নিজের পরিচয় দিয়েই দাঁড়ায়। শেষ হলো আজকের গল্প বাঁকা ঠোঁটের আড়ালে। মূল কাহিনী স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমসের গল্প দ্য ম্যান উইথ দ্য টুইস্টেড লিপ। ভাষান্তর এবং অডিও রূপান্তরে জয়দীপ গঙ্গোপাধ্যায়। আজকের অডিও স্টোরিতে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন অনুজা গাঙ্গুলি, সায়নী ব্যানার্জি, শুভজিৎ মুখার্জি, সোমা মিত্র, নীলকমল মণ্ডল, প্রবীর মিত্র, রাজ চট্টোপাধ্যায় এবং জয়দীপ গঙ্গোপাধ্যায়। গল্পের পোস্টার এবং আবহ জয়ফো ক্রিয়েশন। সমগ্র পরিচালনা, পরিকল্পনা এবং নির্দেশনায় জয়দীপ গাঙ্গুলি। প্রযোজনা টিম এখন স্টোরি টাইম। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ফিরে আসবো এরকমই কোনো আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।